আমি কিন্তু ওনাকে কিছু বলিনি। উনি নিজে আন্দাজ করেছেন আমি তোমার হাজব্যান্ড। আপনি দূরে যান আমার থেকে, আমি এসব শুনতে চাই না। একটু দূরে থাকুন। ভাবিকে ফোন করুন। মেজাজি হয়ে উঠছে প্রণমী। ইরফান এবার একটা লম্বা শ্বাস ফেলে বলল, যাচ্ছে, তবে তুমি চাটা খাও, ঠান্ডা কাঁপছো। আর সেদিনে বৃষ্টির মধ্যে টেনে হিঁচড়ে কিডন্যাপ করে 8 ঘন্টা ভেজা জামা কাপড়ে রেখে মানসিকভাবে টর্চার করার সময় এত আত্মীয় জ্ঞান কোথায় ছিল? ইরফান মাথা নিচু করে নেয়। খানিক বাদে আবারও প্রণমীর চোখে চোখ রাখে। মুখটা আবারও লাল হচ্ছে মেয়েটার। মনে হচ্ছে কাঁদবে আবারও। ইরফান গেল না। দু চোখ বন্ধ করে 3 সেকেন্ড কিছু একটা ভেবে ফোঁস করে শ্বাস ফেলে বলে ওঠে, দেখো, ভুল মানুষ মাত্রই হয়। কথা শেষ করতে দিল না প্রণমী। বলে ওঠে, জি জি জি, সব মানুষ এমন ভুল করেই থাকে। একজনকে তুলে নিয়ে জোর জবরদস্তি বিয়ে করে তার সাথে কুত্তার মতো আচরণ করা, এটা ভুল। সব মানুষ এমন ভুল করে, এটা স্বাভাবিক। ইরফান ঢোক গিলে নিল। কুত্তা? সে কুত্তা? এই মেয়ের মুখ চলে খুব। যেমনটা ইরফান এই মেয়েকে ভেবেছে, এই মেয়েটা তেমনটা নয়। প্রণমী বলতে থাকে, দয়া করে আপনি দূরে যান। আপনি কথা বাড়াচ্ছেন, আমারও রাগ উঠছে। এসব ভাবি এসে দেখলে খুব কান্নাকাটি করবে। তার প্রাণপ্রিয় মেজদাদানকে আমি কথা শোনাচ্ছি, এসব দেখলে খুব কষ্ট পাবে আপনার বোন। যান। ইরফান কিছু সময় চুপ করে থেকে বলল, আর যাই বলো, কুত্তা বলো না। ঠান্ডা গলায় ওয়ার্নিং দেয় ইরফান। প্রণমী শোনে না। জমে থাকা ক্ষোভ বাঁধ ভেঙে বেরিয়ে এলো। চেঁচিয়ে উঠল, বলবো কুত্তা, কিডন্যাপার, বদমাস, অমানুষ, রেপিস্ট। চুপ। খুব কড়া একটা বজ্র ধমকে বিস্ফোরিত চোখ, আতঙ্কিত মুখ নিয়ে ছিটকে পিছিয়ে যায় প্রণমী। ইরফানের মাথায় হঠাৎ খুব রাগ চাপলো। তার প্রভাবে ডান হাতে রাখা গরম চা ভর্তি ওয়ান টাইম কাপটাকে কুঁচকে দিল। শক্ত হাত গরম চায়ে পুড়ল, তবে তাতে কোনো ভ্রুক্ষেপ হয়নি ইরফানের। তার রাগী প্রকট দৃষ্টি প্রণমীর চোখে। যে মেয়েটা হুট করে আচানক দু চোখের পানি ছেড়ে দিয়েছে। কোনো শব্দ নেই, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ওটা দেখে ইরফান কেমন নিমিষেই থিতু হয়ে গেল, হতবিহ্বল হলো। দীর্ঘ সময় চুপচাপ তাকিয়ে থেকে আস্তে ধীরে কণ্ঠে অতিরিক্ত কোমলতা এনে বলে ওঠে, প্রণমী, আমি রেপিস্ট নই। প্রণমী জবাব দিচ্ছে না, কাঁদছে। ইরফান নিজের চুল টানছে অস্থির হয়ে। হঠাৎ নিজেকে মনে মনে নিজে বিভৎস কিছু গালি দিয়ে আবারও প্রণমীকে বলে, লিসেন, যা হয়েছে সব কিছুর জন্য সরি। সরি প্রণমী, কেঁদো না। আমি ধমক দিয়েছি একটু অন্য কারণে। আচ্ছা, এই ধমকটার জন্য সরি। সরি ফর এভরিথিং। প্রণমী ইরফানের কথা যেন শুনতেই পাচ্ছে না। আবারও তরতর করে রাগ উঠছে ইরফানের। বহু কষ্টে নিজেকে সংযত করে নম্র হয়ে বলে, এই মেয়ে। থামে না প্রণমী। ইরফান বলতে শুরু করে, একটা কথা বলবো, একটা সত্যি কথা বলবো, যেটা একেবারেই সত্যি। তুমি বিশ্বাস করলেও আর না করলেও, তুমি বুঝতে চাইলেও আর না চাইলেও, সত্যি কথাটা হচ্ছে, তোমার ছোটবেলায় যেটা হয়েছিল প্রণমী, আমি ইরফান কখনোই ওটা রিপিট করতাম না। হ্যাঁ, তোমার হাত ধরে টেনেছে, তবে ছোটবেলায় যে ক্ষত তুমি পেয়েছো ওটা রিপিট করতাম না। আমি ওভাবে তোমাকে ছুঁইনি, ট্রাস্ট মি। আমার শুধু অমানুষ গেড়েছিল, প্রতিশোধ পরায়ণ ছিল, জেদ হিংস্রতা ছিল। উদ্ধার করেছেন আমাকে। সেদিন অমন ইন্টেনশন আপনার ছিল না, এটা এখন জানি উদ্ধার করেছেন। ইরফানের নম্রতা পায়ে পিষ্ট করে চেঁচিয়ে মুখের উপর বলে দিল প্রণমী। ইরফান ওখানেই চুপ হয়ে গেল। প্রণমী চোখ মুছল। ইরফান বেঞ্চি থেকে চায়ের কাপটা তুলে প্রণমীর হাতে ধরিয়ে বলল, আচ্ছা, আমার সরি অ্যাকসেপ্ট করতে হবে না, কিছু করতে হবে না, শুধু এটা খাও। কাঁপছো তুমি? প্রণমী কাপটা নিল, মুখে হাসলো তাচ্ছিল্যের হাসি। পরপর নিজের স্বভাব থেকে বেরিয়ে নম্রভদ্র প্রণমী একটা কাণ্ড করে বসলো। চায়ের কাপের মোটামুটি গরম চাটুকু ছুঁড়ে মারে ইরফানের দিকে। প্রণমীর আন্দাজ বরাবর ঠিক হয় আজও তাই। চাটুকু আছড়ে পড়ল ইরফানের বা গালে, গলায় জ্বলে উঠল ইরফানের গাল। হতভম্ব হয়ে তাকিয়ে আছে প্রণমীর দিকে। ঠিক অমন সময় ইনু এসে এই দৃশ্য দেখে আটকে উঠল। ছুটে যায় ইরফানের কাছে। ওড়না দিয়ে ইরফানের গাল গলা মুছে নিতে নিতে প্রণমীকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে প্রণব? ইরফান প্রণমীর থেকে দৃষ্টি ফেরায় না। তার দৃষ্টি এখন যার পর ন্যায় শান্ত। সে ক্ষান্ত হয়ে তাকিয়ে আছে ফর্সা মুখটাতে, গালের লাল তিলটাতে। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে ইরফান। ইনা আবারও প্রণমীকে বলল, বলো কি হয়েছে প্রণব? প্রণমী ভাবির কথায় জবাব না দিয়ে ইরফানকে বলে, সরি ইরফান মির্জা, আমিও ভুল করে ফেলেছি। যদিও জেনে শুনে ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে করেছি, তবুও এটা ভুল। আর ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না?
ইরফানের ঘোর কাটে না, সে শুধু দেখছে তো দেখছেই মেয়েটাকে। প্রণমী এতক্ষণে সামান্য হাসে, তবে সে হাসি তাচ্ছিল্যের। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। ইনু কথা না বাড়িয়ে ভাইকে টানছে। চলো দাদান, মুখে পানি দেবে তুমি। নিজের জায়গা থেকে এক চুলো নড়ে না ইরফান। প্রণমী এবার ভাবিকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, তুমি এসেছো ভাবি, ভাইয়াকে কল করো। ইনু মলিন মুখে লাল হয়ে যাওয়া গাল দেখছে দাদানের, আবার দেখছে প্রণমীকে। অন্য কেউ হলে থাপড়ে মেরেই ফেলতো ইনু, কিন্তু কাজটা যে প্রণমী করেছে ওকে কিছু বলতে পারবে না ইনু, আর কখনো বলবেও না। এটুকু বোধ তার আছে। ইরফান নড়াচড়াও করছে না যেন, শুধু নির্নিমেষ দেখছে কালো সালোয়ার স্যুটে একটা ছোটখাটো অগ্নিশিখা যে এভাবে ধূপধাপ জ্বলে ওঠে। ইনু আসার থেকে সব দায়িত্ব কাঁধে তুলে নিল। ইসির মতো অত চালু নয়, তবুও সবটা সামলে নিচ্ছে। প্রণমীর হাত ধরে রেখেছে আসার পর থেকে। মিস জেনির জ্ঞান ফিরেছে যদিও, তবে অতটা স্টেবল নয়। ইনা এসে ইরফানকে বলে, দাদান এবার তুমি যাও, পারবি তুই? বড় দাদানকে কল করে নিচ্ছে। ও শিট, দেখেছিস আমি কল করতে পারতাম দাদানকে, মাথায় আসিনি রে। দাঁড়া, কল করছে। ইরফানকে থামিয়ে দিয়ে ইনু বলে, না দাদান, তুমি বড় দাদানকে কল করো না। কেন? সে অবাক হয়ে জানতে চায় ইরফান। ইনু বলে, আমি কল করে ডেকে নেব, তুমি দাদান আসার আগে এখান থেকে যাও, নয়তো বড় দাদান খুব বকবে তোমাকে। ইরফান বোনের দিকে তাকিয়ে আছে। ইনু দূরে বেঞ্চিতে বসে থাকা প্রণমীর মুখের দিকে এক পলক তাকিয়ে ইরফানকে আবারও বলে ওঠে, কাল একটু অয়েনমেন্ট লাগিয়ে নিও দাদান। হেসে ফেললো ইরফান। ইনু চোখ বড় বড় করে বলল, হাসছো কেন? এতে আমার কিছু হয় না, তুই যা তোর নরদের কাছে, আমি যাচ্ছি চুপচাপ। সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে শহরে। ইনশিরা ঘরের মধ্যে পায়চারি করছে এখন। এতক্ষণ ঘরটা গুছিয়েছে সে, মানে ঘরের কাটছাট বদলেছে, জিনিসপত্র এদিক সেদিক করে। মিঠি মায়ের পিছু পিছু ঘরময় পায়চারি করছে। ঝুমঝুমির মা কিচেনে রাতের রান্না করে দিতে এসেছে। বারান্দায় দোলনার উপরে কুশনগুলোকে ঠিকঠাক করে দিতে দিতে ইনশিরা ঝুমঝুমির মাকে বলল, আজ খিচুড়ি করো। আর আর শোনো, বিফ দিয়ে খিচুড়ি নয়, বিফ আলাদা ভুনা করবে, খিচুড়িটা রাঁধবে আলাদা। তোমার স্যার এভাবে খেতে পছন্দ করেন। মিটি মিটি হাসছে ঝুমঝুমির মা। সবটা গুছিয়ে ইনশিরার কাছে গিয়ে হাসতে লাগলো নিশ্চুপ। ইনশিরা অবাক হয়ে বলল, হাসছো কেন এভাবে? স্যারের লাইগা আপনার মোহাব্বত দেখে হাসতেছি। আমার কি যে খুশি লাগে আপনাদের দেখলে এখন ম্যাডাম। ইনশিরা সামান্য হেসে নিজের কাজ করতে থাকে। ঝুমঝুমির মা বলতে থাকে, যত দূর শুনছি স্যার বড় হয়েছে ওই এতিমখানায়। বিয়ার পর আপনার ভুলা মন দেখা আফসোস লাগতো স্যারের জন্য। এত ভালো মানুষটা বউয়ের সেবা যত্ন পাইব না, অক্ষণ ভীষণ শান্তি লাগতেছে। এবার মনে হইতেছে স্যার পরিবার পাইছে। এরপর আর 2-3 মাস পরে পরিবারের নতুন সদস্য আনার কথা ভাবেন ম্যাডাম। নতুন সদস্য মানে? নতুন সদস্য কে? বাচ্চা। ইনশিরা চুপ করে থাকে। ঝুমঝুমির মা বিজ্ঞান নয় বলে, এখনই আপনার উপযুক্ত বয়স, আর স্যারেরও। ইনশিরা সরল বোকাশোকা ঝুমঝুমির মাকে বলে, বাচ্চা নিতে উপযুক্ত বয়স হলেই হয় না ঝুমঝুমির মা। বাচ্চা একটা আবেগ নয়, শুধু একটা রেসপন্সিবিলিটি। উপযুক্ত মানসিক পরিস্থিতি দরকার হয়। আমার মনে হচ্ছে আমি এখনই প্রস্তুত নই। একটা বাচ্চা নিলাম দম করে, তারপর তার টেক কেয়ার করতে পারলাম না ঠিক করে। এটা তো অন্যায় কাজ আমার মতে। নিজের কেরিয়ারটা একটু নেড়ে ছেড়ে দেখি, তারপর ভাববো বাচ্চার কথা। তখনই ভাববো যখন আমি সম্পূর্ণভাবে আমার সন্তানের হয়ে থাকতে পারবো, তার প্রতি দায়িত্ব পালনে একটুও যেন গাফিলতি না হয়। এখন আমাকে দেখছো, আমি এখনো ভীষণ অগোছালো। ঝুমঝুমির মা ম্যাডামের এত জটিল কথা বুঝতে পারে না। বাচ্চা নিতে এত হিসাব নিকাশ করতে হয়। ঝুমঝুমিকে জন্ম দিতে গিয়ে তো সে করেনি। পেটে এসেছে, জন্ম দিয়েছে, দুধ খাইয়েছে, লালন পালন করেছে। এসব ঝুমঝুমির মায়ের মাথায় ঢুকবে না। সে চলে যায় রান্নাঘরে। রাতের রান্না সেরে ঝুমঝুমির মা যখন চলে যায় তখন সন্ধ্যা 7টা। ইনশিরা বারবার ঘড়ি দেখছে। ইদানিং এসপি খুব রাত করে বাড়ি ফেরে। লাঞ্চ টাইমে 1 ঘন্টা, আর রাতে 9 ঘন্টা। এতটুকু সময়ে পাওয়া যায় লোকটাকে। বাইরে ঝমঝমে বৃষ্টি হলে মুইনের অসভ্যতামি বেড়ে যায়। ঠেলে ঠুলেও দূরে সরানো যায় না। বাবুই পাখি নিজের বাড়িতে যেভাবে ঘাপটি মেরে থাকে, গোটা রাত ঠিক তেমন কাটে ইনশিরার মুইনের বুকে। ইনশিরা ভাবতে ভাবতে হাসলো। ফোনটা হাতে তুলে নিয়ে কল দিল মুইনের পার্সোনাল নাম্বারে। কলটা কেটে দিল মুইন। ইনশিরা মজা করে আবারও দিল, বারবার দিল। বারবার কলটা কেটেও 9 বারের বার মুইন কলটা রিসিভ করে। তার দৃষ্টি হাতে একটা কাগজে নিবদ্ধ। ইসি কিছু বলার আগে মুইন বলে উঠল, কি ব্যাপার, কল কেটে দিচ্ছি তো। ইসি একটু থমকায়, পরপর বলে, কি ব্যাপার এসপি, আজকাল বউকে ধমকাতেও শিখেছো যে? মুইন চুপ করে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে গলার স্বর খাদে নামিয়ে বলল,
আজ তাড়াতাড়ি ফিরছি, আর আধা ঘন্টা লাগবে। ইসি খুশি হয়ে কল কেটে টেবিল সেট করে একটা সুন্দর বৃষ্টিস্নাত রাতের পরিকল্পনা করে নেয় বসে বসে। বেশ কদিন দুজনে নিবিষ্ট হয়ে সময় কাটানো হয়নি। ইসি আজ নিজে থেকে আমন্ত্রণ জানাবে মুইনকে। মুইন এটা ভীষণ পছন্দ করে। ওয়ার্ড্রপ খুলে মুইনের পছন্দের একটা শাড়ি বের করে বড় গলার ব্যাকলেস স্লিভলেস ব্লাউজের সাথে পরে নিজেকে আয়না দেখে হাসতে হাসতে লুটুপুটি খায় সে। কি ইসি আজ কত হ্যাংলা হয়েছে, স্বামীকে খুশি করতে তার কত চেষ্টা। শাড়ি পরে গায়ে পারফিউম মেখে পুরো পটের বিবি হয়ে অপেক্ষা করছিল একা অ্যাপার্টমেন্টে। মুইন ঠিক আধা ঘন্টা পরেই এলো। অল্প স্বল্প ভিজেছে সে। দরজা খুলে দেখতে পেল তার জন্য অপেক্ষা করছিল এক টুকরো হৃদয় প্রশান্ত করা চাঁদ। ইসি দাঁড়িয়ে আছে লাজুক হয়ে। মুইন শুকনো মুখে ইসির পা থেকে মাথা দেখে। ইসি ভ্রু উঁচিয়ে খুনসুটি করে বলে, কোলে নাও। ভেতরে ঢুকে মুইন। ইসি দরজা বন্ধ করে আশ্চর্য হয়ে বলে, কি ব্যাপার, কোলে নাও। কেমন বাচ্চা সুলভ বায়না। ইসির সরল মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে আস্তে ধীরে মুইন বলে, আমার ট্রান্সফার অর্ডার এসেছে ইসি। আচ্ছা একটু পানি দাও, পানি খাবো। ভীষণ রেগে গিয়েছে ইহান তাজওয়ার মির্জা। হসপিটালে এসে ইনুকে বকেছে, কেন তাকে আগে জানানো হয়নি। ইনু চুপচাপ দাঁড়িয়ে আছে। ওদিকে প্রীতম প্রেরণাকে নিশ্চিন্ত করা হয়েছে। এখানে ইহান তাজওয়ার মির্জা এসেছে। প্রীতম ইহানের কথা শুনে একেবারে নিশ্চিন্ত হয়েছে। মিস জেনিকে আগামীকালই রিলিজ দেওয়া হবে, তবে আজ রাতটা থাকতে হবে এখানে। 3টা স্যালাইন চলবে সারা রাত। প্রণমী মিস জেনির কেবিনে তার মাথার কাছে বসে আছে মিস জেনির হাত ধরে। ইনু একটা সোফাতে। ডক্টরের সাথে কথা বলে ইহান কেবিনে ঢুকে বোনের দিকে তাকিয়ে বলল, এখানে কে এনেছে ওনাদের? পূর্ণিমা আর মিজেনিকে হসপিটালে কে এনেছে? ঘামছে ইনু, ঢোক গেলছে বারবার। আর চোখে প্রণমীকে এক পলক দেখে বড় দাদানকে বলল, এক পথচারী এনেছে দাদান। প্রণমী চুপচাপ ভাবির মিথ্যা কথাগুলো শুনছে। তার মুখ ভাবলেশীন। অবশ্য এসবে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ইহান বলল, রাত বাড়ছে, এখানে কাউকে থাকতে দেওয়া হয় না। নাজরা আছে। তোরা দুজন অ্যাপার্টমেন্টে একা আজ রাত কাটাবে কি করে? ইনু এবারও ঢোক গেলছে। ইহান কোনো কিছু না ভেবেই বলল, আমাদের বাড়িতে যাবে? ইনু আরেকটা ফাঁকা ঢোক এগিলে বলল, প্রণকে নিয়ে ওখানে যাব কি করে দাদান? ওখানে মেজো দাদান আছে তো। প্রীতম আমাকে খুনই করে ফেলবে। ও শিট, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। আচ্ছা চল, ইসির ফ্ল্যাটে পৌঁছে দিই তোদের। আজ রাতটা ওখানে থাক, আমি কাল খুব ভোরে এসে তোদের পিক করে নেব। ট্রান্সফার অর্ডার এসেছে মানে? স্তম্ভিত হয়ে বিস্ফোরিত নেত্র যুগল মেলে মুইনের গম্ভীর উদাসীন মুখের দিকে তাকিয়ে আছে। মুইনও সরাসরি বইয়ের চোখের দিকে তাকিয়েছিল। ইসি আবারও বলে উঠল, বলো মানে কি, বলো মানে কি? অর্ডার এসেছে কেন? ওটা আমারও প্রশ্ন। কজ দেখিয়েছে আমার গাফিলতি। হেডকোয়ার্টার থেকে জবটা পাইনি ইসি। গাফিলতি? ইসি লোকটাকে দেখছে। তার হঠাৎ এত খারাপ লাগছে মানুষটার জন্য। এটা একটা অত্যন্ত বড় দুঃসংবাদ মুইনের জন্য। মুইন চোখ নামায় না। ইসি ছুটে গিয়ে পানি এনে মুইনের হাতে পানি দেয় এক গ্লাস। পানি খেয়ে গ্লাসটা ইসির হাতে দিতেই ইসি বলল, কোথায় ট্রান্সফার করেছে? বান্দরবান। অস্ফুট স্বরে জবাব দিতে দ্বিতীয় দফায় চমকে ওঠে ইনশিরা। একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে ইসি আহত গলায়। মুইন ভাবলেশীন মুখে কিছু মুহূর্ত ইসিকে দেখে কোনো জবাব না দিয়ে সোফাতে বসে এক হাতে টেনে নেয় ইসিকে। কোলে বসিয়ে গম্ভীর উদাস মুখে ইসিকে ভালো করে খেয়াল করে বলে, এভাবে আমার জন্য সেজেছিলে তুমি? ইসি মলিন মুখ করে উপর নিচে মাথা ঝাঁকিয়ে জবাব দেয়। মুইন একটা তপ্ত শ্বাস ফেলে ইসির নরম দুটো হাত ধরে অপরাধীর ন্যায় বলল, আই এম সরি তোমার এই সময়টা নষ্ট করে দিলাম, বাট ট্রাস্ট মি, আই ওয়াজ ডেসপারেট টু শেয়ার উইথ ইউ। ইসি তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বামীর দুগালে রেখে বলে, বান্দরবান? সরাসরি বান্দরবান? এটা কেমন চুলুম? এর যৌক্তিকতা কোথায়? এবং আমি সরি, ভীষণ সরি। আমি তোমার এই মুহূর্তে মন খারাপ দূর করার উপায় আমার জানা নেই ফরাজি। আমি কি করতে পারি? ফোন বেজে উঠল ইসির। কলটা রিসিভ হতে ওপাশ থেকে ইহান অনেক কিছু বলল ইনশিরাকে। কল কেটে মুইনের দিকে তাকিয়ে বলল, ইনু আর প্রণো আসছে মিস জেনি হসপিটালে। আজ রাতটা আমার এখানে থাকবে। হ্যাঁ তো আসতে বলো। বলেছি। ইসি মুইনের দিকে এগিয়ে যায়, জড়িয়ে ধরে শক্ত করে। ভীষণ নম্র স্বরে বলে, মইন আমি কি করব বলো? তোমার জন্য আমার ভীষণ খারাপ লাগছে। এখন কি হবে মইন? বিক্ষিপ্ত মনটা এমন নরম স্বরে প্রশান্ত হয় খানিকটা। ইসিকে আগলে নিয়ে মুইন জবাব দিল, আমি প্রেয়ার দেব একটা, তাতেও যদি কাজ না হয় যা হবে দেখা যাবে। তার আগে এই শাড়ি ব্লাউজ পাল্টে এসো। এই শ্বাসটুকু শুধু আর শুধুমাত্র আমি না হয় দেখব। ইনুকে দেখিয়ে কি লাভ? চূড়ান্ত মন খারাপেও লজ্জা পায় ইনশিরা। উঠে গিয়ে শাড়ি পাল্টে পালাজ্জো টি শার্ট পরে আসে। মুইন ইউনিফর্ম পাল্টে নেয়। ইসি মুইনের ট্রান্সফার অর্ডারটা দেখলো ভালো করে। আচানক বুকটা কেমন খাখা করে ওঠে। বান্দরবান? যদি মুইন কিছু করতেই না পারে, এভাবে এতটা দূরে সবার থেকে আলাদা হয়ে যাবে ওরা দুজন। মুইন এসে ওর কাঁধে একটা হাত রেখে বলল,
মেহমান আসছে বাসায়, এখন এই টপিকটা অফ করো। রাত 11টা নাগাদ ইহান, ইনু আর প্রণমীকে ইসির অ্যাপার্টমেন্টে রেখে যায়। ইনু ফোন করে প্রীতমের থেকে পারমিশন নিয়ে নিয়েছিল এ ব্যাপারে। মুইন ইসি নিজেদের দুঃসংবাদ চেপে রেখে আপাতত অতিথি আপ্যায়নে ব্যস্ত। অ্যাপার্টমেন্টে একটাই বেড। ইনসিরা নিজেদের বেডরুমটাতে নতুন চাদর বিছিয়ে ছেড়ে দেয় ইনু আর প্রণমীকে। প্রণমী রাজি হয়নি এভাবে স্বামী স্ত্রীর ব্যক্তিগত বেডরুমে থাকতে। ইনসিরা অনেকবার বলার পরেও রাজি হয়নি। তাই ওদের গেস্ট রুমে ম্যাট্রেস বিছিয়ে দিয়ে ইনসিরা রুমে এসে থমকে দাঁড়ায়। মুইন ল্যাপটপের সামনে বসে একটা প্রেয়ার লিখছিল, তার ট্রান্সফার অর্ডারটা আটকে দিতে। রাতে প্রীতম প্রেরণাদের পৌঁছে দিয়ে ঘন্টা চারেকের মতো বিশ্রাম নিয়ে ভোরের ট্রেনেই ঢাকা ফেরে। ইহানও খুব ভোরে ইনু আর প্রণমীকে ইসির অ্যাপার্টমেন্ট থেকে তুলে নেয়। ইনসিরাও গিয়েছে তাদের সাথে মিস জেনিকে দেখতে। হসপিটালে ঢুকে নিরিবিলিতে প্রীতম যখন শুধুমাত্র বউ আর বোনকে পেল, শুরুতেই প্রীতম ইনুকে বলল, কিভাবে কি করলে বলো, কি হয়েছিল এবার বলো, কি এনেছে ওদের এখানে? বারবার ঢোক গিলছে ইনু। সে টের পাচ্ছে প্রীতমকে সে মিথ্যা বলতে পারবে না। তবে দাদানের নাম শুনলে এখানে কি হবে সেটা ভেবে ইনুর ফর্সা মুখটা শুকিয়ে একটুখানি হলো। ইনুর নির্লিপ্ততা টের পেয়ে প্রণমী চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর নিজেই বলে ওঠে, ভাইয়া, প্রীতম ঘাড় ঘুরিয়ে বোনের দিকে তাকাতেই প্রণমী বরফ ঠান্ডা গলায় বলে, একজন পথচারী এনেছে আমাদের এখানে, সে চলে গিয়েছে। ইনুও তাকায় প্রণমীর মুখের দিকে। তীব্র গ্লানি জেকে ধরে মুহূর্তেই তাকে। বরাবর প্রীতমী শুদ্ধকে নিয়ে যায় ওয়াসিতের কবর জিয়ারত করাতে। এবার তা হলো না। আজ সারাদিনে প্রেরণা শুদ্ধ জন্ম নিবন্ধন সনদ নিয়ে ইউপি অফিসে ছোটাছুটি করেছে। ইউপি চেয়ারম্যানকে পায়নি, যদিও শুদ্ধ ছিল প্রেরণার ফুপির কাছে। বিকালে শুদ্ধ ফুপি আর 18 বছর বয়সী ফুপাতো ভাইকে নিয়ে প্রেরণা ওয়াসিতের পারিবারিক কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ওয়াসিদ শরীফ এবং প্রেরণার ফুপি মুবিনা একই এলাকার, পাশাপাশি দুটো ওয়ার্ডের মানুষ। এখানে ওয়াসিতের একটা বাংলো ছিল, যেটা প্রেরণা বিক্রি করে এলাকা ছেড়েছিল। আছে শুধু ওয়াসিতের পৈতৃক সূত্রে পাওয়া অনেক জমি, সেগুলো সেভাবেই পড়ে আছে। ওয়াসিদ ছিল এতিম, তার কোনো ভাই বোন ছিল না। তার চাচারা ভীষণ লোভী এবং চতুর লোক, যারা বর্তমানে ওয়াসিতের জমি জমা দখল করে নেওয়ার বহু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আড়ালে আবডালে। শুধুমাত্র প্রেরণার জন্য পারছে না। এই এলাকার নাম করা বাড়ির নাম শরীফ বাড়ি, পাশাপাশি 18টা বাংলো। প্রেরণা এই বংশের বউ ছিল, তবে কখনো সমাদর পায়নি মানুষগুলোর থেকে। ওয়াসিতের মৃত্যুর পরে যেন মানসিকভাবে প্রেরণা আরও আঘাত পাচ্ছিল এই লোকগুলো থেকে। তাই তো সব ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল। কবরস্থান বাংলোগুলোর থেকে খানিকটা দূরেই ছিল। প্রেরণা সিদ্ধান্ত নিয়েছে কারোর সাথে দেখা করবে না। তাদের হুল ফোটানোর কথা প্রেরণা আর সহ্য হয় না। প্রেরণা আর এগুলো না। দূর থেকেই সাদা মার্বেল পাথর বাঁধানো পারিবারিক কবরস্থানের গেটে চোখ পড়তে পা থমকালো ভদ্রমহিলার। আর সামনে এগোনোর সাহস, মানসিক শক্তি নেই তার। প্রতিবারের মতো সে ধপ করে বসে পড়ে লাল পাথরের বেঞ্চটাতে। আর যেতে পারবে না সে। ফুপাতো ভাই রবিনকে বলল, শুদ্ধকে নিয়ে যাও ওর পাপার কবরের কাছে। প্রেরণার কণ্ঠস্বর স্বাভাবিক। মুবিনা আঁচল দিয়ে চোখ মুছলেন। শুদ্ধ রবিন মামার হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রেরণা ছেলেকে টেনে কাছে নিয়ে চুমু খেয়ে বলল, মনে আছে কি বলতে হবে? মাথা নাড়ায় শুদ্ধ। তার মনে আছে। প্রেরণা জিজ্ঞাসা করে, কি? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দু চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে প্রেরণা। সে বহু আগেই সিদ্ধান্ত নিয়েছে ছেলের সামনে ওর পাপার জন্য কাঁদবে না। আজও তাই হলো। সে তার কথা রাখলো। রবিন এগিয়ে যায় শুদ্ধকে নিয়ে তার পাপার কবরের কাছে। এদিকে ঠিক তখন প্রেরণার সাথে দেখা হয়ে যায় ওয়াসিতের চাচা মোত্তালিবের। প্রেরণাকে এভাবে দেখতে পেয়ে বিস্মিত হয়ে বলে, ও মা, বৌমা যে, ভালো আছো? জি ভালো, আপনি ভালো আছেন? কথায় কথায় মুত্তালিব তুললেন নানা অভিযোগ। প্রেরণাকে দোষী করলেন। তাদের বংশের নাতিকে প্রেরণা কেন তাদের আড়াল করে রাখে, সেই নিয়ে নানান অভিযোগ তাদের। প্রেরণা জবাব দেয় না। মুত্তালিব সব আলোচনা নিয়ে শেষে ফিরলেন ওয়াসিতের জমিতে। প্রেরণাকে বোঝাতে চাইছে জমিগুলো প্রেরণা যাতে অল্প দামে বিক্রি করে দেয়। তখন প্রেরণা ক্ষিপ্ত হলে জানিয়ে দেয়, ওসব কিছু শুদ্ধর বাবার ছিল, এখন সবকিছু শুদ্ধর। শুদ্ধ বড় হোক, তারপর ও বুঝবে কি করতে হবে। আর বাংলোটা বিক্রি করে ওই টাকা দিয়ে ফ্ল্যাট আমি শুদ্ধর নামেই কিনেছি। ও বড় হোক, মানুষ হোক, তখন বাবার পৈতৃক জমিতে আরেকটা বাংলো আমার ছেলে তুলবে। আপনারা তো দুশ্চিন্তা করবেন না চাচা। মুখটা অন্ধকার করে মুত্তালিব প্রেরণাকে অনেক সাধলো বাড়িতে ঢোকার জন্য। প্রেরণা গেল না। শুদ্ধকে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারলেই যেন বেঁচে যায়। বিকেলে মিস জেনিকে নিয়ে অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পর প্রীতম গেল বাজার করতে। প্রণমী তখন মিস জেনির পাশে বসেছিল। ইনু এক বাটি স্যুপ এনে মিস জেনিকে দেয়। মিস জেনি তার কেউ না সত্যি বলতে, তবে এই মহিলা প্রতিদিন কি ভীষণ আদরে রাখে ইনুকে। তাই ইনু খুব সেবা করছে মিস জেনির। ইনু ভাবে তার শাশুড়ি থাকলে হয়তো এমন আদর সে পেত। তাদের দুই বোনের কপালে শ্বশুর শাশুড়ি নেই। ইনুর যা ননদ আছে দুটো, ইসিয়াপুর তো তাও নেই।
মির্জা বাড়ি থেকে খবর এসেছে মাম্মার বড় মা মেজো মা আসছে মিস জেনিকে দেখতে। ওনারা সবাই টাঙ্গাইল থেকে আজ সকালেই ফিরেছে। খুব গন্ডগোল লেগেছিল নাকি বিয়ে বাড়িতে, বিস্তারিত শোনেনি ইনু। বাড়ির মেয়েটকে কি কি রাখতে হবে বলে ইনু চলে যায় প্রণমীর জন্য চা আনতে। গতকাল ভিজে গলা বসিয়েছে, আবারও সেটা সারতে হবে। চা খেয়ে কল বাজছে। ইনু এসে নিজের ফোনটা তুলে দেখলো ইরফানের নাম্বার। খানিকটা আড়াল গিয়ে কলটা রিসিভ করে ইনু বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।